আসসালামু আলাইকুম। বিসিএস কর্নার গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম গণিত ক্লাস, সেভাবে আমরা কিছু বেসিক জিনিস শিখবো আর কি। সবাই দেখেন বোর্ড বা আমাকে দেখা যাচ্ছে কিনা, যদি কোনো সমস্যা কমেন্টস আমাকে জানান। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করবো আর কি। আমাকে বা বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস জানান। ওকে, কোনো সমস্যা হলে কমেন্টস জানাবেন। আমি একটু আপনাদেরকে পরামর্শ দিই, তা হচ্ছে মানে বোর্ডটা একবার লেখা হয়ে গেলে পরে আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। ওই স্ক্রিনশটটা পরবর্তী সময় কাজে লাগবে আর কি। যখন মুছবো তার আগে স্ক্রিনশট দিয়ে নেবেন, তারপরে মুছবো, তারপরে নেক্সট স্টেজে আমরা যাবো আর কি। ঠিক আছে? ওকে। একদম ভেরি ফার্স্ট স্টেজ থেকে শুরু করতেছি আমরা। প্রথমে হচ্ছে অঙ্ক। অঙ্ক মূলত দুই প্রকার, সার্থক অঙ্ক আর হচ্ছে সাহায্যকারী। সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9, সাহায্যকারী অঙ্ক হচ্ছে 0। এখান থেকে প্রশ্ন আসে, অঙ্ক মোট কয়টি? যদি বলে অঙ্ক মোট কয়টি, তাহলে অঙ্ক হচ্ছে 10টি। আর যদি প্রশ্ন করা হয় সার্থক অঙ্ক কয়টি, তাহলে হবে 9টি। সার্থক অঙ্ক হচ্ছে 9টি। ওকে। আর এরপর আমরা শুনবো হচ্ছে মূলত, এরপর শিখবো হচ্ছে সংখ্যা। সংখ্যার মূল কথা হচ্ছে এক বা একাধিক অঙ্ক মিলে, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি করে। যেমন ধরেন 5 এক অঙ্কের সংখ্যা, 15 দুই অঙ্কের সংখ্যা, 100 তিন অঙ্কের সংখ্যা। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক একটা সংখ্যা, প্রত্যেকটি অঙ্ক হচ্ছে এক অঙ্কের সংখ্যা। এভাবে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হবে। ঠিক আছে, আমরা বোর্ড মুছবো, সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। ওকে। এখন সংখ্যাতে আসবেন। সংখ্যা মূলত দুই প্রকার, বাস্তব আর হচ্ছে অবাস্তব। অবাস্তবের এখানটি আপনি জানবেন হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূল। ঋণাত্মক সংখ্যার বর্গমূল। যদি কোনো লেখা স্পষ্ট বুঝতে না পারেন, আমি তো মুখে বলতেছি, ভালো করে বুঝে নেবেন। ঋণাত্মক সংখ্যার বর্গমূল, যেমন ধরেন -10 ঋণাত্মক সংখ্যা, তার উপর যদি আপনি বর্গমূল দেন তাহলে হবে অবাস্তব সংখ্যা। সেই -2 ঋণাত্মক সংখ্যা, তার উপর বর্গমূল দিলে হবে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাকে মূলত আই দ্বারা প্রকাশ করা হয়। আই মানে ইমাজিনারি, কাল্পনিক সংখ্যা। এই আই একটা ফিক্সড মান হচ্ছে √(-1). এখন বিসিএস পরীক্ষা সিলেবাসে, পিএসসি সিলেবাসে অবাস্তব সংখ্যা নেই, তাই আপনাকে অবাস্তব সংখ্যা এত কিছু পড়তে হবে না, শুধু এইটুকু জানলে হবে। মূলত বাস্তব সংখ্যা চিনতে পারার জন্য আপনি অবাস্তব সংখ্যা পড়বেন। সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা ছাড়া পৃথিবীর সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যা। অর্থাৎ শুধু ঋণাত্মক সংখ্যার বর্গমূল এই ধরনের সংখ্যা ছাড়া বাকি সমস্ত সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। আর বিসিএস পরীক্ষা সিলেবাস এই বাস্তব সংখ্যা থেকে শুরু। আর বাস্তব সংখ্যা হচ্ছে দুই ধরনের হবে।
লিখবেন হচ্ছে মূলত আর হচ্ছে অমূলত। এখন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে 40 পীড়িত প্রশ্ন আসছে, নিচের কোনটি অমূলত সংখ্যা, সুতরাং কোনটি মূলত কোনটি অমূলত এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তাই আমরা এইখানে ভালো করে বোঝার চেষ্টা করব। সবাই এইটা আবার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, হ্যাঁ, বোর্ডের এই জায়গাটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যা লিখলাম আর কি। ওকে, এখন আমরা আসলে কোনটি মূলত কোনটি অমূলত এই জায়গা থেকে প্রশ্ন আসে, তাই এটা একটু ভালো করে সহজে শিখে ফেলবো আর কি। সব একটু খেয়াল করবেন। অমূলত হচ্ছে রুট যুক্ত সংখ্যা যাদের রুট সরাসরি সরানো যায় না। রুট যুক্ত সংখ্যা যাদের রুট সরাসরি সরানো যায় না। আরেকটা পয়েন্ট হচ্ছে পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা। এই দুই ধরনের সংখ্যা হচ্ছে অমূলত, আর সংখ্যা যদি অমূলত না হয় তাহলে হবে মূলত। তাহলে আমাদেরকে এই দুইটা কথা বুঝলে আমরা পারবো যে কোনটি মূলত কোনটি অমূলত। একটু খেয়াল করবেন, যদি আমরা লিখি √10 আর যদি লিখি √9, তাহলে খুবই সহজ কথা, আমরা √9 কে সরাসরি 3 লিখতে পারতেছি, কিন্তু √10 কে আমি ডিরেক্ট এমন কিছু লিখতে পারতেছি না। তাহলে এই রুট সরাসরি সরানো যাচ্ছে, তাই √9 একটি মূলদ সংখ্যা আর √10 হবে একটি অমূলদ সংখ্যা। ঠিক এই প্রক্রিয়াতে ধরেন কিউবিক √7 এটা হবে একটি অমূলদ সংখ্যা। যদি আমরা লিখি কিউবিক √8, এই সংখ্যাটা কিন্তু অমূলদ হবে না। কিভাবে খেয়াল করবেন, এই 8 কে লেখা যাবে হচ্ছে 2 কিউব, আর এই 3 কে লেখা যাবে হচ্ছে 1/3। তখন এই 3 কাটা গেলে থাকবে হচ্ছে 2, অর্থাৎ আমরা এই রুটটাকে সরিয়ে ফেলতে পারতেছি। তাই এটা হচ্ছে একটি মূলদ সংখ্যা আর এটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা। এই রুটের ব্যাপারটা হচ্ছে এখানে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন এই জায়গাটুকু। ওকে, রুট যুক্ত সংখ্যা যাদের রুট সরাসরি সরানো যায় না তার হচ্ছে অমূলত। ব্যাপারটা হচ্ছে এই যে √10 আপনি সরিয়ে ফেলতে পারেন না তাই অমূলত, কিন্তু √9 3 লেখা যাচ্ছে তাই হচ্ছে মূলত। সেম কিউবিক √7 রুট সরানো যায় না, এটা অমূলত, কিন্তু কিউবিক √8 এই রুটকে সরিয়ে ফেলা যায় তাই এটা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, দ্বিতীয়টা আসে পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা। পৌনঃপুনিক ছাড়া, পৌনঃপুনিক ব্যাপারটা কি আমার সবাই খেয়াল করবেন। যদি আমরা 1/3 লিখি, মানে হচ্ছে আপনি 3 দ্বারা 1 কে ভাগ করবেন, 3 দিয়ে 1 কে ভাগ যায় না, তাই দশমিক দিবেন, হবে 10। 3 3 কে 9, আবার 10, আবার 3, আবার 9, আবার 10, আবার 3, এইভাবে করে চলতেই থাকবে। দশমিকের পরে যদি ভাগ করার ফলে এক বা একাধিক সংখ্যা বারবার রিপিট হয়, তখন ওই সংখ্যার উপরে একটা ফোঁটা দেওয়া হয়, এই ফোঁটার নাম হচ্ছে পৌনঃপুনিক। এখন এখানে লেখা আছে পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলত, কিন্তু এখানে পৌনঃপুনিক দেওয়া যাচ্ছে তাই এটা অসীম দশমিক সংখ্যা হলেও এই সংখ্যাটা মূলত। তাহলে অমূলত কি হবে? হ্যাঁ, সবাই আবার একটু খেয়াল করবেন। ধরেন একটা সংখ্যা হচ্ছে পাই, এই পায়ের মান হচ্ছে 3.1415 ... দেখেন এটা একটা অসীম দশমিক সংখ্যা, আবার এখানে লেখা আছে এটাও একটা অসীম দশমিক সংখ্যা।
পার্থক্যটা হচ্ছে এই সংখ্যার পরে পৌনঃপুনিক দেওয়া যাবে না, কারণ একই সংখ্যা রিপিট হচ্ছে না, আর এখানে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তাই পৌনঃপুনিক দেওয়া যাচ্ছে। যেহেতু পৌনঃপুনিক দেওয়া যাচ্ছে তাই এটা মূলদ, আর এখানে পৌনঃপুনিক দেওয়া যাবে না, এটা পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা, তাই এটা অমূলদ। যেমন ধরেন ই এর মান হচ্ছে 2.71828 এই দুইটা বিখ্যাত অমূলদ সংখ্যা। মূলত দশমিক সংখ্যার অমূলদ সংখ্যা পরীক্ষার মধ্যে আসলে শুধু এই পাই এবং এর মানটা আসে, তাই এই দুইটা বিশেষ মান মনে রাখবেন যারা অমূলদ সংখ্যা, তাহলেই হচ্ছে। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। মূলত এই দুই ধরনের সংখ্যা অমূলদ, আর সংখ্যা যদি অমূলদ না হয় তাহলে মূলদ সংখ্যা হবে। সবাই এটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, এখন আপনাকে যে কোনো প্রশ্ন করা হোক, কোনটি মূলদ কোনটি অমূলদ, অবশ্যই আপনি এখন পারবেন। ধরেন আপনাকে প্রশ্ন করা হলো 2.3 এটা কি ধরনের সংখ্যা, অবশ্যই আপনি বলবেন এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ না, তাই এটা অমূলদ। মূলদ এটা অমূলদ কিভাবে হইল না, কারণ এটা হচ্ছে আমরা বলছি পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা হলে অমূলদ হয়, কিন্তু এটি একটি সসীম দশমিক সংখ্যা, তাই এটা মূলদ। যদি আপনাকে বলি 0.7 পৌনঃপুনিক কি ধরনের সংখ্যা হবে, অবশ্যই আপনি বলবেন মূলদ, কারণ হচ্ছে এটা পৌনঃপুনিক আছে। যদি আপনি বলি 0 কি ধরনের সংখ্যা, অবশ্যই বলবেন মূলদ, কারণ 0 এর উপরে রুট নাই, আবার দশমিকও নাই। আমরা বললাম যে পৌনঃপুনিক ছাড়া অসীম দশমিক সংখ্যা হলে অমূলদ হয়, আর রুট সহায়তা না পারলে অমূলদ হয়, কিন্তু 0 এর উপরে রুটও নাই, অসীম দশমিকও নাই, তাই 0 অবশ্যই একটি মূলদ সংখ্যা। এভাবে আমরা খুব সহজে বলতে পারি সংখ্যা যদি অমূলদ না হয় তাহলে মূলদ। মূলত কোনটি মূলদ কোনটি অমূলদ, এই প্রশ্ন পরীক্ষার মধ্যে আসলে আমরা এভাবে আনসার খুব সহজে উত্তর করে ফেলতে পারবো। আর যদি আপনি বেসিকটা ক্লিয়ার হতে চান যে আসলে কারা মূলদ সংখ্যা, তো সেই ক্ষেত্রে আমরা পড়ব হচ্ছে মূলদের সংজ্ঞাটা হবে এইরকম: যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু 0, এটা হলো মূলদের সংজ্ঞা। পি বাই কিউ আকার মানে হচ্ছে একটা লব থাকবে, একটা হর থাকবে। এইভাবে যদি আমরা কোন সংখ্যা প্রকাশ করতে পারি তাহলে সে মূলদ সংখ্যা হবে। খুবই সহজ কথা। ধরেন যদি আমরা বলি 10, তাহলে 10 সংখ্যাটা মূলদ সংখ্যা কেন, কারণ 10 কে আমরা ইচ্ছা করলেই 10/1 লিখতে পারি। 10/1 মানে হচ্ছে পি বাই কিউ, একটা লব আছে একটা হর আছে, তাই 10 মূলদ সংখ্যা। সেই আপনি 0 কে ইচ্ছা করলে 0/1 লিখতে পারেন, তার মানে 0 কে আমরা পি বাই কিউ আকারে শো করতে পারছি, এটা মূলদ সংখ্যা হবে। যদি আমরা বলি -5, খেয়াল করবেন আমরা -5 কে -5/1 এমন লিখতে পারি। এর অর্থ হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক, 0 যত পূর্ণ সংখ্যা আছে সবার হরে একটা 1 দিয়ে আমরা খুব সহজেই পি বাই কিউ বানিয়ে ফেলতে পারি। তাই পৃথিবীর সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, যেহেতু সকল পূর্ণ সংখ্যা হরে একটা 1 দিয়ে পি বাই কিউ বানানো যাবে, তাই পৃথিবীর সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা লিখি 2.3, এটাকে লেখা যাবে হচ্ছে 23/10। তাহলে আমরা দেখতে পেলাম যে সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা হলে সেটাকে আমরা খুব সহজেই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। সসীম দশমিক সংখ্যা হওয়ার জন্য খেয়াল করবেন, এটা আমরা সবাই জানি দশমিকের পরিবর্তে 1 লিখতে হয় আর 3 এর পরিবর্তে 0। এইভাবে আমরা সসীম দশমিক হইলে খুব সহজেই ভগ্নাংশ বানিয়ে ফেলতে পারি, তাই সকল সসীম দশমিক সেম। খেয়াল করবেন
0.7 পৌনপুনিক, এটাকে লেখা যাবে হচ্ছে 7/9। যখন পৌনপুনিক দেওয়া হয় তখন তাকে আমরা বলি হচ্ছে আবৃত দশমিক। আবৃত দশমিক অর্থাৎ সকল আবৃত দশমিক সংখ্যা মূলদ, কারণ হচ্ছে তাকে আমরা সহজে ভগ্নাংশ বানিয়ে ফেলতে পারি। খেয়াল করবেন, যদি আমরা লিখি 2/3, এই 2/3 হচ্ছে একটা ভগ্নাংশ, আর যত ভগ্নাংশ আছে তারা জন্মগত কারণেই একটা লব একটা হর এভাবে লিখতে হয়। তাই মূলত যারা ভগ্নাংশ তারা জন্মগত কারণে মূল সংখ্যা হবে। তাহলে এক কথায় বলতে গেলে হবে পৃথিবীর সমস্ত পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, পৌনপুনিক ওয়ালা আবৃত দশমিক সংখ্যা, ভগ্নাংশ, এরা সবাই মূল সংখ্যা। এটা হচ্ছে একদম বেসিক কথা। এখন যদি আমরা খুব সহজে বলতে যাই সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সংখ্যা অমূলদ না হইলে মূলদ। এখন যদি আপনাকে বলা হয় যে শূন্য কেন মূলদ, তখন তার ব্যাখ্যা হচ্ছে শূন্যকে আমরা সহজে 0/1 লিখে p/q আকারে প্রকাশ করতে পারি, তার জন্য হচ্ছে শূন্য মূল সংখ্যা। সবাই এইটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, অনেকের প্রশ্ন হচ্ছে যে 0.7 পৌনপুনিক এই সংখ্যাটা কিভাবে 7/9 হলো, সেটা অনেকেই সমস্যা হতে পারে। 0.7 পৌনপুনিক এটাকে আমরা 7/9 কিভাবে লিখি, সবাই একটু খেয়াল করবেন। ধরেন আমরা যখন 2.7 কে 27/10 লিখি, এটা আমরা সবাই জানি। এখন যদি আমরা এমন লিখি 2.7 পৌনপুনিক, তখন কিভাবে লিখতে হবে? তখন লেখার মধ্যে হচ্ছে সবাই একটু খেয়াল করবেন, দশমিকের আগের 2 এর জন্য আমরা এখানে হরে কিছু লিখে নাই। তাহলে মূল কনসেপ্ট হচ্ছে দশমিকের আগের অঙ্কের জন্য কখনোই হরে কিছু হয় না। হরে যা কিছু হবে দশমিকের পরের অঙ্কের জন্য হবে। যেমন এইখানে 7 এর পরিবর্তে 0 বসছে, এইখানেও 7 এর পরে পৌনপুনিক আছে। যদি পৌনপুনিক থাকে তখন তার পরিবর্তে হবে 9, আর না থাকলে হবে 0। তাহলে এইখানে হচ্ছে 7 এর পরে পৌনপুনিক নাই তাই 0 হয়েছে, আর এখানে পৌনপুনিক আছে তাই হবে 9। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া কেউ থাকলে তার জন্য হয় 0, যেহেতু এখানে পৌনপুনিক ছাড়া কেউ নাই তাই এখানে কোনো 0 হচ্ছে না। এইটা হচ্ছে হরের কাজ। লবের কাজটা হচ্ছে উপরের পুরা সংখ্যাটা আপনি লিখবেন। তাহলে 2 আর 7 হলো 27, এটা আপনি লিখবেন। লেখার পরে পৌনপুনিক ছাড়া অংশটুকু মাইনাস করবেন। তাহলে 2 হলো পৌনপুনিক ছাড়া, এই 2 কে বাদ দিতে হবে। তাহলে যখন হচ্ছে এরকম 25/9, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা আরেকটা বড় অঙ্কের সাহায্যে ভালো করে দেখব। সবাই একটু এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, ওকে, খেয়াল করবেন। ধরেন 4.72315 এইখানে পৌনপুনিক। তা আমরা শিখলাম হচ্ছে পৌনপুনিক থাকলে হবে 9, আর পৌনপুনিক না থাকলে হবে 0। দশমিকের বামের অঙ্ক নিয়ে হরে কোনো কাজ করতে হবে না। এই তিনটা কথা মনে রাখবেন। আর যদি দুই পাশে পৌনপুনিক দেওয়া থাকে তাহলে মাঝখানে পৌনপুনিক আছে এটা মনে করতে হবে। দুই পাশে পৌনপুনিক থাকলে মাঝখানেও আছে মনে করতে হবে। তাহলে এখানে 3টা সংখ্যায় পৌনপুনিক আছে মনে করলে হবে, 3টা নয়। আর 2টা হচ্ছে পৌনপুনিক ছাড়া, 2টা পৌনপুনিক ছাড়া, তাই 2টা হবে হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে হরের কাজ। লবের কাজ হচ্ছে এই পুরা সংখ্যাটুকু লিখবেন। পুরা সংখ্যাটুকু 472,315 মাইনাস পৌনপুনিক ছাড়া সবটুকু মাইনাস করবেন।
-472। ওকে, এরপর এটার বিয়োগফলটা বসাই দিবেন তাহলেই হচ্ছে। এখন যদি আমি আপনাকে বলি যে ধরেন 0.1 পৌনপুনিক, দ্যাট মিন্স এই যে পৌনপুনিক আছে তাই 9 লিখবেন, আর উপরে 1 যা আছে লিখবেন, এখানে শূন্য দেওয়ার মতো কিছু নাই, আবার বিয়োগ করার মতো কিছু নেই। এই হচ্ছে সহজ বুদ্ধি। তাহলে আমরা মূলত কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা এই ব্যাপারটা মোটামুটি ভালোভাবে ক্লিয়ার হলাম। যদি কোথাও কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্টস জানিয়ে রাখবেন, পরবর্তী সময়ে কমেন্টসের আনসারগুলো দিয়ে দিব। সবাই এটুকু স্ক্রিনশট দিয়ে ফেলেন। ওকে, এখন আমরা যদি ভাবি ভাবে করি, সবাই একটু খেয়াল করবে। মূলদ সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হচ্ছে তিন ধরনের হবে। ধনাত্মক, শূন্য আর হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক, শূন্য, ঋণাত্মক এই তিন ধরনের সংখ্যাকে একসাথে আমরা পূর্ণ সংখ্যা বলি। ধনাত্মক সংখ্যাকে এখানে আমরা দুই ভাগে বলি, একটা হচ্ছে জোড় আর হচ্ছে বিজোড়। আমরা একটু স্টার্ট দিয়ে লিখে রাখি যে 2 দ্বারা বিভাজ্য হলে জোড়, আর হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হলে জোড়, আর হচ্ছে জোড় না হলে বিজোড়। সবাই এইটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এইখানে তেমন কিছু বোঝার নাই, জাস্ট এইটুকুই। 2 দ্বারা বিভাজ্য হলে জোড় আর জোড় না হলে বিজোড়, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখানে আপনি যা দেখতে পাচ্ছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শূন্য। শূন্য সম্পর্কে অনেক কিছু পরীক্ষা মধ্যে আসে। আমরা ইতিপূর্বে প্রথম যে পোস্ট ছিল সেখানে লিখছিলাম যে শূন্য নিয়ে 10 কথা। সেই 10 কথার সময় অনেকে প্রশ্ন করছেন যে আমরা স্যার 10 কথা বুঝতে পারিনি। আমরা সেই শূন্য সম্পর্কে এখন পড়বো। হ্যাঁ, শূন্যের 10টা পয়েন্ট বুঝতে পারলে মূলত আপনি শূন্যের প্রশ্নগুলো পারবেন। সবাই একটু খেয়াল করবেন। নাম্বার 1 কথা হচ্ছে, আমরা প্রথম পড়ে আছি শূন্য একটি সাহায্যকারী অঙ্ক। তাহলে শূন্যের মূল পরিচয় হচ্ছে সে সাহায্যকারী অঙ্ক। 2 নাম্বার কথা হচ্ছে শূন্য অবশ্যই মূলদ সংখ্যা, কারণ আমরা আগে বলছি যে শূন্যকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, তাই শূন্য মূলদ সংখ্যা। আর এই শূন্যের আবিষ্কারক হচ্ছে ভারতীয় গণিতবিদ আর্যভট্ট। অনেকেই হয়তো বলবেন স্যার অনেক বইয়ে ব্রহ্মগুপ্ত লেখা আছে, আমি একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে ব্রহ্মগুপ্ত ছিলেন আর্যভট্টের ছাত্র। গবেষণার সময় হয়তো ব্রহ্মগুপ্তের সহযোগিতা ছিল, কিন্তু মূলত গবেষণার ফলাফল স্বরূপ যা পাওয়া যায় তা স্যারের নামে প্রকাশিত হবে। তাই শূন্যের আবিষ্কার হচ্ছে আর্যভট্ট। তারপর আমরা বলতে পারি শূন্য হচ্ছে একটি নিরপেক্ষ সংখ্যা। নিরপেক্ষ মানে সে ধনাত্মকও না ঋণাত্মকও না। প্রশ্ন হচ্ছে শূন্যকে নিরপেক্ষ কেন বলা হচ্ছে? খেয়াল করবেন, সংখ্যা রেখা এর মাঝখানে শূন্য থাকে, ডান দিকে প্লাস মান থাকে, বাম দিকে মাইনাস মান থাকে। এই কনসেপ্ট থেকে শূন্য ধনাত্মকও না শূন্য ঋণাত্মকও না, মানে শূন্য একটি নিরপেক্ষ সংখ্যা। 5 নাম্বার হচ্ছে আপনি শূন্যকে জোড় সংখ্যা বলবেন,
শূন্যকে আপনি জোড় কেন বলবেন? এর তিনটা কারণ। এক নাম্বার হচ্ছে শূন্যকে জোড় বানানোর প্রয়োজন। দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে শূন্য ঋণাত্মক নয়। শূন্য হচ্ছে শূন্য ঋণাত্মক নয়। তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে শূন্যকে আমরা চাইলে 2 দিয়ে ভাগ করতে পারি। 0/2 সমান 0। তাহলে মূলত 2 দ্বারা বিভাজ্য হইলে জোড়, 2 দ্বারা বিভাজ্য হলে জোড়, এই কথা বললেই আমরা শূন্য মানে শূন্যকে জোড় বলতে পারতাম। কিন্তু শূন্যকে জোড় বলার ক্ষেত্রে তিনটা পয়েন্ট কেন আসলো সবাই খেয়াল করবেন। আমরা আগে বলে আসছি শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, শূন্য নিরপেক্ষ সংখ্যা। আর আমরা এটাও পড়ছি ধনাত্মক সংখ্যা 2 প্রকার, জোড় আর হচ্ছে বিজোড়। কিন্তু শূন্য ধনাত্মকই না, তাহলে তাকে আমরা জোড় কিভাবে করে বলি? মূলত এর কারণ তিনটা। এক নম্বর হচ্ছে প্রয়োজন, শূন্যকে জোড় বানানোর প্রয়োজন। খেয়াল করবেন কি প্রয়োজন? 10 এই সংখ্যাটা হচ্ছে জোড়, 30 এই সংখ্যাটা জোড়। আপনি একটু ভাববেন, যদি আমরা শূন্যকে জোড় না বলি তাহলে 10, 30 এরা জোড় হবে না। তখন সংখ্যার ক্রম ঠিক থাকবে। সংখ্যার ক্রম ঠিক রাখার জন্য এই শূন্যকে জোড় ধরতে হবে। আর শূন্য যেহেতু ঋণাত্মক সংখ্যা না, তাই তাকে আমরা ধনাত্মক মনে করে রাখতে পারি। আর শূন্যকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, শূন্যকে 2 দিয়ে ভাগ করা যায়, সে ঋণাত্মক না, আর তাকে জোড় বানানোর প্রয়োজন। এই যুক্তিতে তাকে আমরা জোড় বলবো। ওকে, সবাই এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা 6 নাম্বার পয়েন্ট লিখবো। শূন্যের 10 কথায় আমরা আছি এখন। শূন্য নিয়ে 10 কথা, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা কি আমাকে দেখাচ্ছে নাকি? আমাকে দেখে আর কি হবে, অঙ্ক পারতে হবে, ঠিক না? ওকে, আমাকে দেখেন ভালোভাবে, দেখতে পাচ্ছেন? শূন্যের 10 কথা 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, খেয়াল করবেন, 0/0 ইকুয়াল টু অনির্ণয়। 7 নম্বর পয়েন্ট হচ্ছে সামথিং বাই শূন্য ইকুয়াল টু অসীম, ইনফিনিটি, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত বলে এটাকে, অসীম বা অসংজ্ঞায়িত। এই x মানে হচ্ছে সামথিং, মানে x নট ইকুয়াল টু 0। x মানে শূন্য না, x মানে সামথিং। সবাই একটু খেয়াল করবেন। 8 নাম্বার পয়েন্টটা হচ্ছে 0 মানে x গুণ 0 সমান 0। শূন্যই কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হয়। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে 0/x সমান 0। 9 নাম্বার। 10 নাম্বারটা হচ্ছে 10 নাম্বারটা পরে লিখবো আমরা, সবাই খেয়াল করবেন। এখানে অনেকে কোশ্চেন যে 0/0 হচ্ছে অনির্ণয় আর সামথিং বাই 0 হচ্ছে অসংজ্ঞায়িত, দুইটা দুই রকম কেন? একটু ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, সবাই এইটুকু স্ক্রিনশট দিয়ে রাখেন। এইটুকু স্ক্রিনশট দিয়ে এখানে মুছে রাখবো। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন। ওকে, প্রশ্ন হচ্ছে 0/0 কেন অনির্ণয়? হ্যাঁ, খেয়াল করবেন। 0/0 এই লেখার দ্বারা আমরা বুঝতেছি এখানে ভাগ বোঝানো হয়েছে। আপনি শূন্যকে 0 দিয়ে ভাগ করবেন। এখন 0 মানে হচ্ছে কিছুই না। যদি আপনার রুমে যদি কেউ না থাকে তখন বলা হবে জনমানব শূন্য ঘর। তাহলে 0 মানে কিছু না থাকা। তাহলে এখানে ভাজ্য, যেটা ভাজ্য, ভাজ্য মানে 0 মানে কিছু নাই, ভাজক মানে 0 মানে কিছু নাই। তাহলে ভাজ্য কিছু নাই, ভাজক কিছু নাই, এই অবস্থায় এমন ভাগফল কি নির্ণয় করা সম্ভব? অবশ্যই না। যেখানে ভাজ্য নাই, ভাজক নাই, সেখানে ভাগফল নির্ণয় করা সম্ভব না। বিদায় আমরা বলতেছি 0/0 হচ্ছে অনির্ণয়। নিশ্চয় বুঝতে পারছেন। আরো সহজ করে বলি, একটা খেলা হওয়ার জন্য 2টা দল প্রয়োজন আর হচ্ছে মাঠ প্রয়োজন। এখানে শুধু মাঠ আছে কিন্তু কোনো দল নাই, সুতরাং খেলা হবে না।
যে খেলা হবে না সেটা হচ্ছে ভাগের খেলা বা ম্যাথমেটিক্যাল খেলা। তাই এমন খেলা সম্ভব না বলেই আমরা এই আনসার থেকে মাঝে মাঝে বলে থাকি ম্যাথ ইরর, ম্যাথমেটিক্যাল ইরর। মানে আমরা বাংলায় বলি অনির্ণয়, ইংলিশ লেখা থাকে ম্যাথমেটিক্যাল ইরর, কারণ ম্যাথমেটিক্যালি এই ভাগটা সম্ভব না। আচ্ছা, এখন আসেন যদি আমরা সামথিং বাই শূন্য লিখি, হ্যাঁ 1 বাই শূন্য, তাহলে এখানে সহজ কথা হচ্ছে আপনি 1 কে শূন্য দিয়ে ভাগ করতেছেন, তাহলে ভাগের কাজ হচ্ছে খেয়াল করবেন, যদি আমরা 1 কে হাফ দিয়ে ভাগ করি তখন হচ্ছে 2। এই 1 কে যদি আমরা 1 কে ভাগ করবেন 1/4 দিয়ে তখন হচ্ছে 4। এই 1 কে ভাগ করবেন 1/16 দিয়ে তখন হচ্ছে 16। তাহলে আমরা 1 কে ভাগ করতেছি, যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফল তত বড় হয়। দেখতেই পাচ্ছেন 1/2 থেকে 1/4 ছোট, 1/4 থেকে 1/16 আরো ছোট। তাহলে 1 কে ভাগ করতেছি, যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফল তত বড় হয়, তত বড় হচ্ছে। যত ছোট মান দিয়ে ভাগ করলাম ভাগফল তত বড় হচ্ছে। তাহলে এখন যদি বলি 1/0, এখন ভাবেন যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফল তত বড় হয়। শূন্য হচ্ছে একটি অসীম পরিমাণ ছোট মান, তাহলে অসীম পরিমাণ ছোট মান দিয়ে ভাগ করলে এই ভাগফলটা হবে অসীম পরিমাণ বড়। এই হচ্ছে কনসেপ্ট। আমরা এখানে শূন্যকে ভাগ করতেছি, যত ছোট মান দিয়ে ভাগ করি ভাগফল তত বড় হচ্ছে। তাহলে যখন শূন্য দিয়ে ভাগ করলাম, শূন্য হচ্ছে অসীম পরিমাণ ছোট, তখন ভাগফলটা হবে অসীম পরিমাণ বড়। আর অসীম পরিমাণ বড় যেহেতু কোনো সংজ্ঞায়িত মান নেই, তাই এটাকে আমরা বলতেছি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ওকে, ইচ্ছা করলে আপনারা এটা একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে অসীম পরিমাণ বড় হওয়ার জন্য অসংজ্ঞায়িত বলতেছি। স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এই জায়গাটুকু। হ্যাঁ, ওকে। এই হলো শূন্যের 10 কথা। আমরা আর বেশিক্ষণ ক্লাস ক্যারি করবো না, অনলাইনে ক্লাস অনেকক্ষণ করতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে না। আমরা শুধু আরেকটা পয়েন্ট আলোচনা করছি, সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করবেন। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নামই স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এখান থেকে পয়েন্টটা হচ্ছে খেয়াল করবেন, এটা হচ্ছে 3 ধরনের সংখ্যা হয়। একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে যৌগিক। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা 3 প্রকার: মৌলিক, 1, যৌগিক। প্রশ্ন হচ্ছে শূন্য স্বাভাবিক সংখ্যা হবে কি না? শূন্য স্বাভাবিক সংখ্যা হবে কি না? খেয়াল করবেন, আমরা বলছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নাম স্বাভাবিক সংখ্যা। শূন্য কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা ছিল না, শূন্য ছিল হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। শূন্য যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, তাই শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এখানে মূল পয়েন্টটা হচ্ছে 10 নম্বর দিয়ে লিখবেন, শূন্য 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ অস্বাভাবিক সংখ্যা। শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ অস্বাভাবিক সংখ্যা। খেয়াল করবেন, ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নাম স্বাভাবিক সংখ্যা। শূন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, তাই শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, শূন্য একটা অস্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই জন্যই যখন এমন লিখে থাকে, ধরেন x belongs to n such that x less than 3, সেটে যখন এরকম কোনো প্রশ্ন করা হয়, সবাই একটু খেয়াল করবেন, x belongs to n such that x less than 3, তখন আমরা এখানে x এর মান নিব 3 থেকে ছোট, এর মান হবে 3 থেকে ছোট, 1, 2। এখানে আপনি শূন্য নিচ্ছেন না কেন? কারণ বলা আছে n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। শূন্য যেহেতু স্বাভাবিক সংখ্যা নাই, তাই এখানে শূন্য 3 থেকে ছোট হইলেও আপনি শূন্য নেবেন না, কারণ শূন্য স্বাভাবিক সংখ্যা নয়। এই হলো শূন্যের 10 কথা।
পরবর্তী দিন আমরা মূলত এরপরে পড়ব মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর শূন্য মানে ওয়ান কেন মৌলিক যৌগিক কোনটাই নয়, আর মৌলিকের প্রশ্ন কিভাবে আসে সেগুলো আমরা পরবর্তী দিন কোনো একটা ক্লাসে পড়বো আর কি। ঠিক আছে, ওকে, আজ এই পর্যন্তই। আপনারা যে যেটা বুঝতে পারেন নাই সেটা কমেন্টসে লিখে রাখবেন, সেটা আনসার দিয়ে দিব। আর ইনশাআল্লাহ পরবর্তী দিন কোনো ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।